তালাকপ্রাপ্ত স্ত্রীকে রাস্তায় পায়ে হেঁটে চলতে দেখে ব্যাংক কর্মকর্তা স্বামীর চোখে জল এসে গেল। তারপর যা হল। মোরাদনগরের এক সাধারণ ঘরে জন্ম নেওয়া অমৃতা ছোটবেলা থেকেই একটু ভিন্ন চিন্তাভাবনার মেয়ে ছিল। যখন বাকি বাচ্চারা খেলত তখন সে তার পাড়ার অসুস্থ মানুষদের সাহায্য করতে ব্যস্ত থাকত। কাউকে ওষুধ দেওয়া হোক বা কোনো বয়স্ক মানুষকে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেওয়া হোক, অমৃতা সবসময় সবার আগে থাকত। তার বাবা একটি ছোট্ট ওষুধের দোকান চালাতেন এবং মা ঘর সামলাতেন। ঘরের অবস্থা খুব বেশি ভালো ছিল না, কিন্তু তারা তাদের মেয়ের পড়াশোনায় কখনো কোনো ঘাটতি হতে দেননি। অমৃতাও এটা মনস্থির করে নিয়েছিল যে তাকে জীবনে এমন কিছু করতে হবে যাতে সে শুধু নিজের পরিবারের নয়, বরং অন্যদেরও অবলম্বন হতে পারে। ধীরে ধীরে সময় কাটল এবং অমৃতা তার পড়াশোনা শেষ করল। সে নার্সিংয়ের পড়াশোনায় দিন রাত এক করে দিল। অনেকবার এমন অবস্থা হতো যে তার নিজের খাবার খাওয়ারও সময় মিলত না, কিন্তু তার ভেতরে একটা আগুন ছিল, কিছু হওয়ার, কিছু করে দেখানোর। আর শেষমেশ তার পরিশ্রম কাজে আসলো এবং সে সরকারি হাসপাতালে স্টাফ নার্স হিসাবে চাকরি পেয়ে গেল। যেদিন তার নির্বাচন হল সেদিন তার বাবার চোখে জল ছিল, আর তিনি কাঁপা কাঁপা গলায় বলেছিলেন, মেয়ে, আজ তুই আমাদের মাথা গর্বে উঁচু করে দিয়েছিস। অমৃতার জন্য এই চাকরিটা শুধু একটা চাকরি ছিল না, বরং তার পরিচয় ছিল, তার স্বপ্ন ছিল, তার জীবন ছিল। ওদিকে শহরের অন্য প্রান্তে থাকা আকাশ একজন উচ্চাকাঙ্ক্ষী ছেলে ছিল, যে একটি প্রাইভেট ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে কাজ করত। তার চিন্তা সবসময়ই বড় ছিল। সে সবসময় তার বন্ধুদের বলত যে আমি জীবনে বড় মানুষ হয়ে দেখাব। তার বাবা মাও চাইতেন যে এবার তার বিয়ে হয়ে যাক, যাতে ঘরে আনন্দ আসে। কিছু আত্মীয়ের মাধ্যমে আকাশ আর অমৃতার সম্বন্ধ ঠিক হল। প্রথম দেখায় দুজনে খুব বেশি কথা বলতে পারেনি, কিন্তু দুজনের চোখেই একটা বোঝাপড়া ছিল, একটা সরলতা ছিল। আকাশের অমৃতার সরলতা এবং তার অন্যদের জন্য বাঁচার স্বভাবটা পছন্দ হল, আর অমৃতার আকাশের দায়িত্বশীল এবং শান্ত আচরণ ভালো লাগল। কিছুদিনের মধ্যেই দুজনের বিয়ে ঠিক হয়ে গেল, আর তারপর খুবই সাদামাটা কিন্তু আনন্দপূর্ণ পরিবেশে তাদের বিয়ে হয়ে গেল। অমৃতা যখন তার শ্বশুরবাড়ি এলো, তখন সে পুরো মন থেকে সেই ঘরটিকে আপন করে নিল। সকালে জলদি ওঠা, ঘরের কাজ করা, শ্বশুর শাশুড়ির খেয়াল রাখা, আর তারপর নিজের ডিউটিতে যাওয়া, সে প্রতিটি দায়িত্ব কোনো অভিযোগ ছাড়াই পালন করছিল। আকাশও শুরুতে তার খুব খেয়াল রাখত। সে প্রায়ই বলত, তোমার আশায় আমার জীবন সম্পূর্ণ হয়ে গেছে। দুজনের জীবন একটা সুন্দর ছন্দে চলছিল। কিন্তু বিয়ের কিছু মাস পর আকাশ তার ক্যারিয়ার নিয়ে একটা বড় সিদ্ধান্ত নিল। সে চাকরির পাশাপাশি এমবিএর প্রস্তুতি শুরু করে দিল। এবার তার বেশিরভাগ সময় পড়াশোনা আর কাজেই কেটে যেতে লাগল। সে গভীর রাত পর্যন্ত জেগে পড়াশোনা করত, আর অনেক সময় ক্লান্ত হয়ে সোফাতেই ঘুমিয়ে পড়ত। অমৃতা এসব চুপচাপ দেখত, আর কিছু না বলেই তার জন্য চা বানিয়ে আনত, তাকে উৎসাহিত করত আর বলত, তুমি নিশ্চয়ই সফল হবে। অন্যদিকে অমৃতার চাকরিটাও সহজ ছিল না। তার ডিউটি কখনো দিনে হতো তো কখনো রাতে। অনেকবার সে সারা রাত রোগীদের সেবা করত, আর সকালে ঘরে এসে বিশ্রাম না নিয়েই ঘরের কাজে লেগে পড়ত। তার চোখে ক্লান্তি স্পষ্ট দেখা যেত, কিন্তু সে কখনো অভিযোগ করেনি, কারণ তার কাছে তার কাজটাই ছিল পূজা। সময় কাটতে লাগল, আর একদিন অবশেষে আকাশের পরিশ্রম কাজে আসলো। সে একটি বড় এমএনসি কোম্পানিতে ম্যানেজারের চাকরি পেয়ে গেল। এখন তার জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। বড় বেতন, নতুন অফিস, নতুন মানুষ, আর একেবারে আলাদা একটা লাইফস্টাইল। ঘরে খুশির পরিবেশ ছিল, সবার তার ওপর গর্ব ছিল। অমৃতাও খুব খুশি ছিল যে তার স্বামী তার স্বপ্নগুলো পূরণ করে ফেলেছে। কিন্তু এই খুশির মাঝেই ধীরে ধীরে এমন কিছু বদলাতে শুরু করল, যার উপলব্ধি এখনও কারুর ছিল না। আকাশ এখন আগের চেয়ে বেশি ব্যস্ত থাকতে শুরু করেছিল। গভীর রাত পর্যন্ত মিটিং, অফিস পার্টি আর নতুন মানুষদের সাথে সময় কাটানো তার অভ্যেসে পরিণত হয়েছিল। অন্যদিকে অমৃতার নাইট ডিউটি আর ঘরের দায়িত্ব তাকে ক্রমাগত ক্লান্ত করে তুলছিল। দুজনের মধ্যে দেখা করার এবং কথা বলার সময় কমে যাচ্ছিল। আগে যেখানে তারা ঘণ্টার পর ঘণ্টা বসে কথা বলত, এখন এমন অনেক অনেক দিন কেটে যেত যখন দুজন ঠিকমতো কথাও বলতে পারত না। একদিন রাতে অমৃতা যখন তার ডিউটি থেকে ক্লান্ত হয়ে ঘরে ফিরল, তখন সে দেখল যে আকাশ সোফায় বসে তার অপেক্ষা করছে। তার চেহারায় এক অদ্ভুত গাম্ভীর্য ছিল, যেন সে অনেকক্ষণ ধরে কিছু ভাবছে। অমৃতা হালকা হাসির সাথে জিজ্ঞেস করল, কি হয়েছে, আজ ঘুমাওনি?
তখন আকাশ ধীরে করে তার দিকে তাকালো এবং বলল, অমৃতা, আমাদের কথা বলতে হবে। তার গলার আওয়াজে যে স্থিরতা ছিল তা অমৃতার মনে এক অজানা ভয়ের সৃষ্টি করল। তার মনে হল যে হয়তো আজ এমন কিছু হতে চলেছে যা তাদের জীবনকে চিরকালের জন্য বদলে দেবে। সেই রাতে ঘরের পরিবেশটা একটু অন্যরকমই ছিল। অমৃতা ক্লান্ত তো অবশ্যই ছিল, কিন্তু যেমনই সে আকাশের চেহারায় সেই গাম্ভীর্য দেখল, তার সমস্ত ক্লান্তি এক নিমেষে উধাও হয়ে গেল এবং মনে এক অদ্ভুত ভয় বসে গেল। সে ধীরে ধীরে নিজের ওড়না ঠিক করল এবং আকাশের সামনে সোফায় বসে পড়ল। ঘরে কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল, যেন দুজনের মধ্যে কেউই প্রথম কথাটা বলার সাহস জোগাড় করতে পারছিল না। তারপর অবশেষে আকাশ গভীর শ্বাস নিয়ে বলল, অমৃতা, আমাদের সম্পর্কের ব্যাপারে আমাদের একটু ভাবার প্রয়োজন আছে। এটা শোনামাত্রই অমৃতার মুখের রং উড়ে গেল। সে ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, কি মানে? আকাশ কয়েক সেকেন্ড চুপ থাকল, তারপর বলল, দেখো, এখন আমার জীবন আর আগের মতো নেই। আমার দায়িত্ব বেড়ে গেছে, আমার স্ট্যাটাস বদলে গেছে এবং আমাকে একটা অন্যরকম জীবনযাপন করতে হয়। অমৃতা মনোযোগ দিয়ে তার প্রতিটি কথা শুনছিল, কিন্তু তার কথাগুলোর মধ্যে সে একটা দূরত্ব অনুভব করছিল। আকাশ আরও বলল, তোমার চাকরি, তোমার এই নাইট শিফট, এসব আমাদের সম্পর্কের মাঝে চলে আসছে। আমরা একে অপরকে সময়ই দিতে পারছি না। অমৃতা ধীরে করে বলল, কিন্তু এটা তো আগেও ছিল, তখন তো তোমার কোনো সমস্যা ছিল না। আকাশ সাথে সাথে জবাব দিল, তখনকার পরিস্থিতি আলাদা ছিল অমৃতা, এখন সবকিছু বদলে গেছে। তার গলার আওয়াজে একটা শীতলতা ছিল, যা আগে কখনো ছিল না। সে আরও বলল, আমি চাই তুমি তোমার চাকরি ছেড়ে দাও আর ঘরের দিকে মনোযোগ দাও। আমার সাথে থাকো, আমার জীবনটাকে বোঝো। এটা শোনামাত্রই অমৃতা যেন ভেতর থেকে ভেঙে পড়ল, তার চোখে জল এসে গেল। কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, আকাশ, এই চাকরিটা শুধু চাকরি নয়, এটা আমার স্বপ্ন, আমার পরিচয়। আমি এর জন্য অনেক পরিশ্রম করেছি। আকাশ একটু বিরক্ত হয়ে বলল, আমি এসব বুঝি, কিন্তু এখন আর এটার প্রয়োজন নেই। আমি এত উপার্জন করছি যে তোমার কাজ করার দরকার নেই। অমৃতা ধীর কিন্তু দৃঢ়তার সাথে বলল, আমি টাকার জন্য কাজ করি না, আমার মানুষের সেবা করতে ভালো লাগে। আমি আমার কাজকে ভালোবাসি। এটা শুনে আকাশের চেহারা শক্ত হয়ে গেল। সে বলল, আর আমার তোমার সাথে সময় কাটাতে ভালো লাগে, কিন্তু তুমি তো কখনো থাকোই না। কখনো হাসপাতাল, কখনো ডিউটি, কখনো ক্লান্তি। তার কথার মধ্যে এখন অভিযোগ স্পষ্টভাবে ফুটে উঠছিল। অমৃতা চুপ হয়ে গেল। সে বুঝতে পারছিল না যে সে তার মনের কথা কিভাবে বোঝাবে। সে শুধু এইটুকুই বলল যে একটু সময় দাও, আমরা দুজনে মিলে সব সামলে নেব। কিন্তু আকাশ এখন যেন কিছু শোনার মেজাজে ছিল না। সে পরিষ্কার কথায় বলে দিল, হয় তুমি তোমার চাকরি ছেড়ে দাও, অথবা এই সম্পর্কটাকে এভাবেই টানতে থাকো, কিন্তু আমি আর এভাবে বাঁচতে পারব না। এটা শোনামাত্রই অমৃতার মনে হল যেন কেউ আঘাত করল। তার মনে হল যেন কেউ তাকে তার নিজের অস্তিত্ব থেকেই আলাদা করার চেষ্টা করছে। সেই রাতে দুজনে একই ঘরে থাকা সত্ত্বেও অপরিচিতদের মতো আলাদা আলাদা ঘরে ঘুমিয়ে পড়ল। কিন্তু ঘুম দুজনের চোখ থেকেই অনেক দূরে ছিল। অমৃতা সারা রাত ছাদের দিকে তাকিয়ে রইল এবং ভাবতে লাগল যে সত্যি কি তার নিজের স্বপ্নগুলোকে ছেড়ে দেওয়া উচিত। বিয়ের মানে কি নিজেকে শেষ করে দেওয়া? অন্যদিকে আকাশও জেগেছিল, কিন্তু তার মাথায় শুধু তার নিজের লাইফস্টাইল এবং নিজের প্রয়োজনগুলোই ঘুরপাক খাচ্ছিল। তার মনে হচ্ছিল যে সেই সঠিক, আর অমৃতা তাকে বুঝতে পারছে না। পরের দিন থেকে দুজনের মধ্যে এক অদ্ভুত দূরত্ব চলে এলো। আগে যেখানে প্রতিটা ছোট কথাতেই হাসি ঠাট্টা হতো, এখন সেখানে শুধু দরকারি কথাগুলোই হতো। ঘরে নিস্তব্ধতা থাকতে শুরু করেছিল। অমৃতা তার ডিউটি করতে লাগল, কিন্তু এখন তার মুখের হাসি উধাও হয়ে গিয়েছিল। প্রতিদিন সে নিজের সাথেই লড়াই করছিল, নিজের স্বপ্ন আর নিজের সম্পর্কের মাঝে দুলছিল। ওদিকে আকাশের আচরণও ধীরে ধীরে বদলে যাচ্ছিল। সে এখন বেশিরভাগ সময় ঘরের বাইরে কাটাতে শুরু করেছিল, কখনো অফিস মিটিংয়ের অজুহাত, কখনো পার্টির। সে গভীর রাতে ঘরে ফিরত আর সোজা ঘুমিয়ে পড়ত। অমৃতা অনেকবার তার সাথে কথা বলার চেষ্টা করত, কিন্তু প্রতিবারই তাকে এড়িয়ে যাওয়া হতো। একদিন অবশেষে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যে দুজনের মধ্যে জোরদার তর্কাতর্কি হয়ে গেল। আকাশ রাগে চিৎকার করে উঠল, তুমি কেন বুঝতে পারছ না যে আমি তোমার ভালোর জন্যই বলছি? অমৃতার চোখ দিয়ে জল বইছিল, কিন্তু এবার তার গলার আওয়াজেও ব্যথার সাথে রাগ ছিল। না আকাশ, তুমি তোমার নিজের ভালোর জন্য বলছ। তোমার এমন একজন স্ত্রী চাই যে শুধু তোমার হিসাবে চলবে, যার নিজের কোনো স্বপ্ন থাকবে না।
এটা শোনা মাত্রই আকাশ আরও রেগে গেল। সে রাগে টেবিলের ওপর রাখা গ্লাসটা জোরে ছুঁড়ে ফেলে দিল আর বলল, যদি তুমি তোমার চাকরিতে এতটাই খুশি থাকো তাহলে তার সাথেই থাকো। এ কথা বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। সেই দিনের পর থেকে দুজনের মধ্যে ফাটল আরও গভীর হয়ে গেল। অমৃতা এবার ভেঙে পড়তে লাগল। সে প্রথমবার অনুভব করল যে হয়তো সে বিয়ে করে ভুল করে ফেলেছে, কিন্তু তারপরই তার নিজের বাবা মায়ের মুখ মনে পড়ত, আর সে নিজেকে সামলে নিত। অনেক দিন ধরে এই ধারাই চলতে লাগল, রোজ রোজের ঝগড়া, খোঁটা দেওয়া আর নীরবতা। অবশেষে একদিন অমৃতা পুরোপুরি ভেঙে পড়ল। সে আয়নায় নিজেকে দেখল এবং নিজেকে প্রশ্ন করল, আমি কি সেই অমৃতা যে তার স্বপ্নগুলোর জন্য এত সংগ্রাম করেছিল? তার চোখে জল ছিল, কিন্তু এবার তার মধ্যে একটা সিদ্ধান্তও ছিল। সে ধীরে ধীরে তার সমস্ত সার্টিফিকেট আর ফাইলগুলো দেখল। প্রতিটি কাগজ তার পরিশ্রমের গল্প বলছিল, কিন্তু সেই মুহূর্তে তার আকাশের কথাও মনে পড়ল, তার রাগ, তার বদলাতে থাকা আচরণ এবং তার সেই আল্টিমেটাম। আর অবশেষে সেই মুহূর্তটা এসেই গেল যখন সে নিজের বুকে পাথর রেখে এমন একটা সিদ্ধান্ত নিল যা তার জীবনকে চিরকালের জন্য বদলে দিতে চলেছিল। পরের দিনই সে তার হাসপাতালে গেল এবং কাঁপতে থাকা হাতে নিজের পদত্যাগপত্র লিখে দিল। যখন সে সেই কাগজটা তার সিনিয়রকে দিল, তখন তার চোখ থেকে জল আপনা আপনিই বইতে লাগল। সিনিয়র অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি এত ভালো একজন নার্স, হঠাৎ এই সিদ্ধান্ত কেন? কিন্তু অমৃতার কাছে কোনো জবাব ছিল না। সে শুধু এইটুকুই বলতে পারল যে মাঝে মাঝে জীবনে কিছু সিদ্ধান্ত মন থেকে নয়, বাধ্য হয়ে নিতে হয়। সেদিন সে হাসপাতাল থেকে বেরোনোর পর তার মনে হল যেন সে নিজের পরিচয়, নিজের স্বপ্ন আর নিজের অস্তিত্বের একটা অংশ সেখানেই ফেলে রেখে এসেছে। কিন্তু সে এটা জানত না যে এটা তো শুধু সেই ঝড়ের শুরু ছিল যা ভবিষ্যতে তার পুরো জীবনকে কাঁপিয়ে দিতে চলেছিল। বন্ধুরা, যদি আপনাদের গল্পটি পছন্দ হয়ে থাকে তাহলে আমার আপনাদের কাছে একটা ছোট্ট বিনীত অনুরোধ যে আপনারা এই ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিকে হাই পয়েন্টও করে দিন। হাসপাতাল থেকে পদত্যাগ করার পর অমৃতার জীবন যেন হঠাৎ করে থমকে গিয়েছিল। যে পথে সে রোজ আত্মবিশ্বাসের সাথে চলত, আজ সেই পথটাই তার কাছে ফাঁকা এবং অচেনা মনে হতে লাগল। ঘরে ফেরার সময় তার পা ভারী ছিল এবং মন তার চেয়েও বেশি, যেন সে নিজের একটা অংশ পেছনে ফেলে এসেছে। কিন্তু যখন সে ঘরে পৌঁছল, তখন আকাশের চেহারায় এক অন্যরকম শান্তি ছিল, যেন সে সেটাই পেয়ে গেছে যা সে চাইত। সে হালকা হাসির সাথে জিজ্ঞেস করল, হয়ে গেছে কাজ? অমৃতা তার দিকে না তাকিয়েই শুধু মাথা নেড়ে দিল। সেই দিনের পর থেকে ঘরের পরিবেশ ওপর থেকে শান্ত অবশ্যই হয়ে গিয়েছিল, কিন্তু সেই শান্তির পেছনে এক গভীর নিস্তব্ধতা লুকিয়েছিল। অমৃতা এখন সকালে উঠত, ঘরের কাজ করত, শ্বশুর শাশুড়ির খেয়াল রাখত, আর তারপর সারাদিন ঘরের চার দেয়ালের মধ্যে বন্দী হয়েই থেকে যেত। আগে যেখানে তার প্রতিটি দিন কারোর সাহায্য করতে করতে কেটে যেত, এখন সেই দিনগুলোই শূন্যতা এবং একাকিত্বে কাটতে শুরু করল। অনেকবার সে জানলার কাছে বসে বাইরে দিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সকে দেখত, আর তার চোখ ভিজে যেত। তার নিজের পুরনো দিনগুলোর কথা মনে পড়ত, যখন সে কারোর জীবন বাঁচানোর জন্যে ছুটে বেড়াত। কিন্তু এখন তার হাত খালি ছিল, আর মনও। ওদিকে আকাশের জীবন আগের চেয়েও বেশি দ্রুত গতির হয়ে গিয়েছিল। সে এখন বড় বড় মিটিং, কর্পোরেট পার্টি আর নতুন মানুষদের মাঝে ঘেরা থাকতে শুরু করেছিল। ধীরে ধীরে তার পোশাক, কথাবার্তা এবং চিন্তাভাবনাতেও বদল আসতে শুরু করল। এখন সে ছোট ছোট কথাতেও অমৃতাকে বাধা দিতে শুরু করল। তোমার একটু মডার্ন হওয়া উচিত, একটু নিজেকে বদলাও। এসব কথা এখন প্রতিদিনের অংশ হয়ে গিয়েছিল। অমৃতা চুপচাপ সব শুনতে থাকত, কারণ সে আগেই নিজের স্বপ্নগুলোর গলা টিপে দিয়েছিল। এখন তার কাছে বলার মতো আর কিছুই বেঁচে ছিল না। সময় কাটতে লাগল, আর কয়েক মাস পর ভগবান তাদের জীবনে এক নতুন আনন্দ পাঠালেন। অমৃতা একটি ছেলের জন্ম দিল। ঘরে আনন্দের পরিবেশ তৈরি হয়ে গেল। আকাশও খুব খুশি ছিল। সে নিজের ছেলেকে কোলে তুলে নিয়ে বলেছিল, আমি একে সেই সব কিছু দেব যা আমি কখনো পাইনি। সেই মুহূর্তের জন্যে সবকিছু যেন ঠিক হয়ে গিয়েছিল। অমৃতাও নিজের ছেলের মধ্যেই তার সমস্ত খুশি খুঁজতে শুরু করল। সে নিজের ব্যথাটাকে নিজের মনের ভেতরে কোথাও লুকিয়ে ফেলল এবং নিজের সন্তানের লালন পালনে নিজেকে সঁপে দিল। কিন্তু ভাগ্যের হয়তো অন্য কিছুই মঞ্জুর ছিল। বাচ্চার জন্মের কিছু সময় পরই আকাশের কোম্পানি তাকে অন্য শহরে একটা বড় পদে পাঠিয়ে দিল। এখন সে আগের চেয়েও বেশি ব্যস্ত হয়ে গেল। সে সপ্তাহের পর সপ্তাহ ঘরে আসত না। ফোনেও তার কথাবার্তা কমে গিয়েছিল। আগে যেখানে সে প্রতিটি ছোট কথা শেয়ার করত, এখন শুধু দরকারি কথাগুলোই হতো। অমৃতা ধীরে ধীরে অনুভব করতে লাগল যে কিছু একটা বদলাচ্ছে, কিন্তু সে বুঝতে পারছিল না যে কি। একদিন যখন আকাশ ঘরে এলো, তখন তার সাথে এক অন্যরকম সুবাস ছিল,
এক অন্যরকম ধরন, তার পোশাকে, তার কথা বলার ধরনে, সবকিছুই কেমন যেন বদলানো বদলানো লাগছিল। অমৃতা হালকা করে জিজ্ঞেস করল, সব ঠিক আছে তো? আকাশ চোখ সরিয়ে নিয়ে বলল, হ্যাঁ, ব্যাস কাজ একটু বেশি আছে। কিন্তু এটা তো শুধু শুরু ছিল। কিছুদিন পর এক সন্ধ্যায় আকাশ বলল যে তাকে একটা জরুরি মিটিংয়ের জন্য যেতে হবে এবং সে দেরিতে ফিরবে। কিন্তু সেদিন এমন কিছু ঘটল যা অমৃতার পৃথিবী কাঁপিয়ে দিল। আকাশ নিজের ফোনটা ঘরেই ফেলে গিয়েছিল। ফোন একটানা বেজেই যাচ্ছিল। প্রথমে তো অমৃতা ধ্যান দেয়নি, কিন্তু যখন বারবার কল আসতে লাগল তখন সে ফোনটা ধরল। স্ক্রিনে নাম জলজল করছিল প্রিয়া। প্রথমে তো তার তেমন কিছু মনে হয়নি, কিন্তু তারপর কৌতূহলবশত সে কলটা রিসিভ করে নিল। ওপাশ থেকে একটি মেয়ের হাসিমুখর গলা ভেসে এলো, হ্যালো আকাশ, আজও সেই হোটেলেই তো? আমি অপেক্ষা করছি। এটা শোনা মাত্রই অমৃতার হাত কাঁপতে শুরু করল। তার বুক জোরে জোরে ধরফর করতে লাগল। সে সাথে সাথে ফোনটা কেটে দিল, কিন্তু তার কানে সেই শব্দগুলোই প্রতিধ্বনিতা হচ্ছিল, আমি অপেক্ষা করছি। তার মাথায় হাজারো প্রশ্ন ঘুরতে লাগল। সে নিজেকে বোঝানোর চেষ্টা করতে লাগল যে হয়তো এটা কোনো ভুল বোঝাবুঝি, কিন্তু মন মানতে প্রস্তুত ছিল না। সেই রাতে আকাশ যখন ঘরে ফিরল তখন অমৃতা তাকে কিছুই বলল না। সে শুধু চুপচাপ তাকে দেখতে থাকল। তার চোখে এখন বিশ্বাস নয়, বরং প্রশ্ন ছিল। পরের দিন যখন আকাশ স্নান করছিল তখন অমৃতা তার ফোনটা তুলল এবং মেসেজগুলো চেক করল। যেমনই সে চ্যাট খুলল তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সেখানে আকাশ আর রিয়ার এমন সব কথাবার্তা ছিল যা কোনো স্বামী স্ত্রীর মধ্যে হওয়া উচিত। ভালোবাসা, প্রতিশ্রুতি, দেখা করা, সবকিছু। অমৃতার চোখ থেকে জল আপনা আপনিই বইতে শুরু করল। সে নিজেকে সামলানোর চেষ্টা করল, কিন্তু তার মন ভেঙে গিয়েছিল। যখন আকাশ বাইরে এলো তখন অমৃতা কাপা কাপা গলায় জিজ্ঞেস করল, প্রিয়া কে? এই প্রশ্ন শোনা মাত্রই আকাশ এক মুহূর্তের জন্য চমকে উঠল, কিন্তু তারপর সে নিজেকে সামলে নিল এবং বলল, তোমার কেন জানার দরকার? অমৃতা ফোনটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই জন্য। এখন আকাশের কাছে লুকোনোর মতো আর কিছুই বাকি ছিল না। সে রাগের সাথে বলল, হ্যাঁ আছে কেউ, তো কি হয়েছে? এটা শোনা মাত্রই অমৃতার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি তোমার জন্য নিজের চাকরি ছেড়ে দিলাম, নিজের স্বপ্নগুলো ছেড়ে দিলাম, আর তুমি? কিন্তু আকাশ এখন বদলে গিয়েছিল। সে ঠান্ডা গলায় বলল, আমি তোমাকে বাধ্য করিনি, এটা তোমার সিদ্ধান্ত ছিল। এটা শুনে অমৃতা ভেতর পর্যন্ত ভেঙে পড়ল। সে উপলব্ধি করল যে মানুষটার জন্য সে সবকিছু ছেড়েছিল সেই আজ তাকে একা ছেড়ে দিয়েছে। সেই দিনের পর থেকে তাদের জীবনে শুধু ঝগড়া, ব্যথা আর ভাঙনই রয়ে গেল। আর এখন এই সম্পর্কটা এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছিল যেখান থেকে হয় সবকিছু শেষ হয়ে যাওয়ার ছিল অথবা সবকিছু ছারখার হয়ে যাওয়ার ছিল। রিয়ার সত্যিটা সামনে আসার পর অমৃতার জীবন যেন এক নিমিষেই ছারখার হয়ে গিয়েছিল। যে মানুষটিকে সে নিজের সবকিছু মেনে নিয়েছিল আজ সেই তার সামনে একজন অপরিচিতের মতো দাঁড়িয়েছিল। ঘরের দেয়ালগুলো একই ছিল, মানুষগুলো একই ছিল, কিন্তু সম্পর্কের ভিত পুরোপুরি নড়ে গিয়েছিল। সেই রাতের পর থেকে ঘরে রোজ ঝগড়া হতে লাগল। ছোট ছোট কথায় তর্ক, খোঁটা দেওয়া আর অভিযোগ সবকিছুই সাধারণ ব্যাপার হয়ে গিয়েছিল। অমৃতা প্রতিবারই চেষ্টা করত যে সে আকাশকে বোঝাবে, তাকে নিজেদের সম্পর্কের কথা মনে করাবে, কিন্তু আকাশ এখন যেন সোনার অবস্থাতেই ছিল না। তার পৃথিবী এখন রিয়ার চারপাশে ঘুরতে শুরু করেছিল। সে খোলাখুলি তার সাথে ফোনে কথা বলত, তার সাথে বাইরে যেত, আর যখন অমৃতা প্রশ্ন করত তখন উল্টো তার ওপরই রেখে যেত। একদিন তো সমস্ত সীমা পার হয়ে গেল যখন আকাশ রেগে গিয়ে অমৃতার হাত ধরে জোরে এক ঝাঁকুনি দিল আর চিৎকার করে বলল, তোমাকে যতটুকু বলা হয় ততটুকুই করো, আমার জীবনে নাক গলানোর কোনো দরকার নেই। এটা শোনা মাত্রই অমৃতার মনের সাথে সাথে তার আত্মসম্মানও ভেঙে চুরমার হয়ে গেল। তার চোখে জল ছিল, কিন্তু এবার সে চুপ করে থাকল না। সে প্রথমবারের মতো নিজের আওয়াজ তুলল এবং বলল, এই ঘরটা শুধু তোমার নয়, এটা আমারও, আর এই সম্পর্কের ওপর আমারও অধিকার আছে। কিন্তু আকাশ তার একটি কথাও শুনল না এবং রাগে তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। সেই রাতে অমৃতা নিজের ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। সে বুঝতে পারছিল না যে সে কোথায় ভুল করে ফেলেছে। সে তো শুধু তার স্বামীর সাথ দিয়েছিল, তার স্বপ্নগুলোর জন্য নিজের স্বপ্ন ছেগেছিল, তবুও সে কেন এই শাস্তি পাচ্ছিল। পরের দিন সকালে যখন সূর্য উঠল তখন অমৃতাও একটি সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে নিজের চোখের জল মুছল, নিজের ছেলেকে তুলল এবং কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে গেল। তার পা ভারী ছিল, কিন্তু মনে এখন ভয়ের বদলে এক অদ্ভুত সাহস ছিল। সে সোজা তার বাবার বাড়ি পৌঁছাল। দরজা খুলতেই তার মা তাকে দেখল এবং বুঝতে পারল যে খুব খারাপ কিছু একটা হয়েছে। অমৃতা নিজের মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগল।
সে তার বাবা মাকে সবকিছু জানিয়ে দিল, আকাশের বদলানো আচরণ, রিয়ার সত্যি আর তার অপমান। এসব শুনে তার বাবার চোখে রাগ এবং ব্যথা দুটোই ছিল। তিনি বললেন, আমরা তোমাকে এই জন্য পড়াশোনা করাইনি যে কেউ তোমার সাথে এরকম আচরণ করবে। কিন্তু সাথে সাথে তাদের এই ভয়ও ছিল যে আকাশ এখন একজন বড় মানুষ হয়ে গেছে, তার বিরুদ্ধে কিছু করা সহজ হবে না। কিছুদিন পর্যন্ত অমৃতা তার বাবার বাড়িতেই রইল। সে ভাবল যে হয়তো আকাশ তাকে মানাতে আসবে, নিজের ভুল স্বীকার করবে। কিন্তু দিন সপ্তাহে আর সপ্তাহ মাসে বদলে গেল। আকাশের দিক থেকে কোনো খবর এলো না, না কোনো ফোন, না কোনো বার্তা, যেন তার কোনো ফারাকই পড়েনি। অমৃতা প্রতিদিন অপেক্ষা করত, প্রতিটি শব্দে দরজার দিকে তাকাত, কিন্তু প্রতিবারই তার হাতে শুধু হতাশাই জুটত। অবশেষে সে নিজেই সিদ্ধান্ত নিল যে এবার তাকে নিজের জন্য লড়তে হবে। সে আইনি সাহায্য নেওয়ার কথা ভাবল এবং আকাশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল। কিন্তু সেখানেও সে একই জবাব পেল, ম্যাডাম, ব্যাপারটা একটু বড়, আমাদের ওপর থেকে অনুমতি নিতে হবে। অনেক জায়গায় ঘোরাঘুরি করার পরও সে কোনো বিশেষ সাহায্য পেল না। ধীরে ধীরে সে বুঝে গেল যে এই লড়াইয়ে তাকে একাই লড়তে হবে। সময় কাটতে লাগল আর প্রায় 4 বছর এভাবেই কেটে গেল। এই 4 বছরে অমৃতা অনেক কিছু সহ্য করেছে, খোঁটা, ঝামেলা, আর্থিক কষ্ট, সবকিছু। কিন্তু সে হার মানেনি। সে নিজের ছেলেকে ভালোভাবে লালন পালন করল, তাকে পড়াশোনা করালো এবং নিজেও ধীরে ধীরে সামলে উঠতে লাগল। কিন্তু একটা জিনিস যা তাকে ভেতর ভেতর কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল তা হলো তার অনুশোচনা। সে প্রায়ই ভাবত, যদি আমি নিজের চাকরিটা না ছাড়তাম তাহলে আজ আমি এতটা অসহায় হতাম না। এটাই ভেবে সে একদিন আবার কাজ করার সিদ্ধান্ত নিল। সে একটি ছোট্ট প্রাইভেট হাসপাতালে নার্সের চাকরির জন্য আবেদন করল, ইন্টারভিউ দিল এবং সে চাকরিটা পেয়ে গেল। বেতন খুব বেশি ছিল না, কিন্তু তার কাছে এটা শুধু টাকার নয়, বরং নিজের অস্তিত্বকে ফিরে পাওয়ার ব্যাপার ছিল। যখন সে আবার সাদা কোটটা পরল, তখন তার চোখে এক অন্যরকম চমক ছিল, যেন সে নিজেকে আবার ফিরে পেয়েছে। এখন তার জীবন ধীরে ধীরে ট্র্যাকে ফিরতে লাগল। সে সকালে কাজে যেত, নিজের ছেলেকে স্কুলে ছেড়ে দিত এবং সন্ধ্যায় ক্লান্ত হয়ে ঘরে ফিরত। কিন্তু এবার তার ক্লান্তিতে সন্তুষ্টি ছিল, আত্মসম্মান ছিল। ওদিকে আকাশের জীবনও এখন আর আগের মতো ছিল না। রিয়া যার জন্য সে নিজের ঘর ভেঙেছিল, সেই এখন তার থেকে দূরে যেতে শুরু করেছিল। তার শুধু আকাশের টাকা এবং স্ট্যাটাসের সাথে মানে ছিল। আর যখন তার মনে হলো যে এখন এর থেকে আর বেশি কিছু পাওয়া যাবে না, তখন সে ধীরে ধীরে তার থেকে দূরত্ব বাড়াতে শুরু করল। একদিন তো সে হঠাৎ করেই গায়েব হয়ে গেল। না কোনো ফোন, না কোনো খবর, শুধু একটা মেসেজ, এই সম্পর্ক এখানেই শেষ হচ্ছে। এটা পরে আকাশের পায়ের তলা থেকে মাটি সরে গেল। যে মেয়েটার জন্য সে সব কিছু বাজি রেখেছিল, সেই তাকে একা ছেড়ে চলে গিয়েছিল। এখন তার কাছে না কোনো পরিবার ছিল, না ভালোবাসা, শুধু শূন্যতা আর অনুশোচনা। আর এখান থেকেই তার জীবনের সবচেয়ে বড় সত্যিটা তার সামনে আসতে চলেছিল। রিয়ার চলে যাওয়ার পর আকাশের জীবন পুরোপুরি শূন্য হয়ে গিয়েছিল। যে কোলাহল আর জাঁকজমকের পেছনে সে দৌড়াচ্ছিল, আজ সেই সব কিছুই তার কাছে বেকার মনে হতে লাগল। তার বড় ঘরটা এখন তাকে কামড়াতে আসত। দামি গাড়ি, উঁচু পদ, ব্যাংক ব্যালেন্স, সবকিছু থাকা সত্ত্বেও তার কাছে শান্তি নামের কোনো জিনিস অবশিষ্ট ছিল না। রাতে সে ঘণ্টার পর ঘণ্টা জেগে থাকত এবং ছাদের দিকে তাকিয়ে নিজের জীবনের সিদ্ধান্তগুলোর ব্যাপারে ভাবতে থাকত। প্রতিবারই তার চোখের সামনে অমৃতার চেহারা ভেসে উঠত, সেই নিষ্পাপতা, সেই সত্যি ভালোবাসা এবং সেই ভরসা যাকে সে নিজের হাতে ভেঙে দিয়েছিল। সে এখন বুঝতে পারছিল যে সে কি হারিয়ে ফেলেছে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। একদিন সে তার এক পুরনো বন্ধুর বিয়েতে গেল। সেখানে সবকিছু দেখে তার নিজের বিয়ের কথা মনে পড়তে লাগল। মণ্ডপে বসে থাকা বরকনেকে দেখে তার চোখে জল চলে এলো। পুরোহিতের মন্ত্র, 7 পাক, প্রতিশ্রুতি, সবকিছু তাকে তার ফেলে আসা মুহূর্তগুলোতে নিয়ে গেল। আর হঠাৎ করেই সে নিজেকে ধরে রাখতে পারল না। তার চোখ দিয়ে জল বইতে লাগল। আশেপাশের মানুষ তাকে দেখছিল, কিন্তু তার কারোর পরোয়া ছিল না। সেই মুহূর্তে তার শুধু নিজের ভুলটাই চোখে পড়ছিল। সেই রাতেই সে একটা সিদ্ধান্ত নিল যে সে অমৃতার কাছে ক্ষমা চাইবে এবং তাকে নিজের জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করবে। পরের দিন সকালে সে নিজের গাড়ি নিয়ে সোজা সেই শহরের দিকে রওনা দিল যেখানে অমৃতা তার বাবার বাড়িতে থাকত। সারা রাস্তা তার বুক জোরে জোরে ধরফর করছিল। তার ভয় হচ্ছিল যে কোথাও অনেক দেরি তো হয়ে যায়নি। যেমনই সে সেই গলিতে পৌঁছালো যেখানে অমৃতার ঘর ছিল, সে গাড়িটা ধীর করে দিল। তখনই তার নজর দূরে যেতে থাকা একজন মহিলার উপর পড়ল, যে তার সন্তানের হাত ধরে হাঁটছিল। সেই অমৃতা ছিল, কিন্তু এখন সে আর আগের সেই অমৃতা ছিল না। তার চেহারায় এখন আর কোনো দুর্বলতা ছিল না, বরং আত্মবিশ্বাস ছিল। চোখে জল ছিল না, বরং একটা স্থিরতা ছিল। আকাশ গাড়ি থেকে নেমে ধীরে ধীরে তার কাছে গেল। অমৃতা যেমনই তাকে দেখল, তার পা এক মুহূর্তের জন্য থেমে গেল, কিন্তু তারপর সে নিজেকে সামলে নিল।
আকাশ কাঁপা কাঁপা গলায় বলল, অমৃতা। কিন্তু অমৃতা কোনো আবেগ প্রকাশ না করেই জিজ্ঞেস করল, এখানে কেন এসেছ? আকাশের চোখে জল ছিল। সে বলল, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমাকে ক্ষমা করে দাও আর ফিরে চলো। অমৃতা কিছু মুহূর্ত তাকে দেখতে থাকল। তার চেহারায় এখন আর কোনো রাগ ছিল না, শুধু এক শীতল শান্তি ছিল। সে ধীরে করে বলল, তোমার মনে আছে আকাশ, যখন আমি তোমাকে বলেছিলাম যে আমার চাকরিটা আমার স্বপ্ন, আমার পরিচয়, তখন তুমি কি বলেছিলে? আকাশ চুপ ছিল, তার চোখ নিচের দিকে নামানো ছিল। অমৃতা আরও বলল, সেদিন আমি শুধু আমার চাকরিটাই ছাড়িনি, আমি নিজেকে ছেড়ে দিয়েছিলাম। আর সেদিনই আমি তোমাকেও হারিয়ে ফেলেছিলাম। এটা শুনে আকাশের কাছে কোনো জবাব ছিল না। তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছিল। সে আরও একবার বলল, একটা সুযোগ দিয়ে দাও অমৃতা, আমি সব ঠিক করে দেব। কিন্তু এবার অমৃতার গলা আগের চেয়েও বেশি দৃঢ় ছিল। কিছু জিনিস ভাঙার পর জোড়া লাগে না আকাশ, আর যদি জোড়া লেগেও যায় তবুও আগের মতো থাকে না। সে তার ছেলের হাত আরও শক্ত করে চেপে ধরল এবং এগিয়ে চলতে লাগল। আকাশ শেষবারের মতো তাকে আটকানোর চেষ্টা করল, কিন্তু এবার অমৃতা থামল না। সে পেছন ফিরে না তাকিয়েই এগিয়ে গেল, আর আকাশ সেখানেই দাঁড়িয়ে রইল একা, সম্পূর্ণ ভেঙে পড়া, আর নিজের ভুলগুলোর বোঝার সাথে। সেদিন সে বুঝতে পেরেছিল যে জীবনে কিছু সিদ্ধান্ত এমন হয় যার অনুশোচনা সারা জীবন পিছু ছাড়ে না। অমৃতা নিজের আত্মসম্মানকে বেছে নিয়েছিল, নিজের ছেলের ভবিষ্যৎকে বেছে নিয়েছিল, এবং নিজেকে নতুন করে বাঁচতে শিখিয়ে নিয়েছিল, যেখানে আকাশের কাছে এখন শুধু তার স্মৃতি আর তার অনুশোচনাই বেঁচে ছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের নতুন গল্প। আপনাদের এই গল্পটি কেমন লাগলো? অমৃতা যে সিদ্ধান্ত নিয়েছিল শেষমেশ, সেটা কি ঠিক ছিল, নাকি তার নিজের স্বামীকে সঙ্গ দেওয়া উচিত ছিল? আপনাদের যা মতামত আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আকাশ শেষে একসাথে থাকার প্রতিশ্রুতিও দিয়েছিল গল্পে। যদি আপনাদের একটুও পছন্দ হয়ে থাকে তাহলে এটাকে একটা লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।